কোনো রাতে স্ক্রিনে দেখা যেত কাদা মাখানো রক্তে ভেজা কিছু ট্রেনের লাইনের পাথর। কোনো রাতে ক্যামেরার লেন্সের খুব কাছ থেকে শুধু শুধু এক গোছা ভেজা জট পাকানো চুল। স্ক্রিন জুড়ে নড়াচড়া করতো সেগুলো। আবার কোনো রাতে দেখা যেত একটা 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 ফ্যাকাশে নীল হয়ে যাওয়া হাত, যার আঙুলগুলো থেঁতলে দক্ষিণবঙ্গের এক চেনা ক্লান্তি মাখা মফস্বল শহর। রেললাইনের ধার ঘেঁষে জং ধরা পুরনো ওয়াগনগুলো যেন যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে আছে কোনো এক অজানা ট্রেনের অপেক্ষায়। শহরের বুক চিরে চলে গেছে একটা প্রধান রাস্তা, যার একপাশে বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া রূপবাণী সিনেমা হলের কঙ্কালসার কাঠামো। হলটার পলেস্তারা ঘষা দেয়ালে এখনও পুরনো সিনেমার পোস্টারের ছেঁড়া অংশ আটকে আছে। শহরের অলিগলিগুলো যেন স্যাঁতস্যাঁতে অন্ধকারের চাদর মুড়ি দিয়ে থাকে সারাটা বছর। বৃষ্টি নামলে এই আধো শহুরে এলাকার রূপ বদলে যায়। পিচ ওঠা খানাখন্দে জমে থাকা জলে রাস্তার ধারে সোডিয়াম ব্যাপারের ল্যাম্পের হলুদ আলো প্রতিফলিত হয়ে একটা অদ্ভুত বিষণ্ণ মায়াজাল তৈরি করে। সাধারণ মধ্যবিত্ত মানুষের রোজগার, বেঁচে থাকার লড়াই, আর বাজারের থলি হাতে মানুষের ব্যস্ততা, আর তার সাথে আছে চায়ের দোকানের সস্তার রাজনীতি। সব মিলিয়ে একটা গুমোট অথচ শান্ত জীবন প্রবাহ। এই শহরেরই একটা ঘিঞ্জি রাস্তার মোড়ে ছোট্ট একটা মোবাইল সারাইয়ের দোকান আবিরের। নামমাত্রই দোকান, 10x10 ফুটের একটা খুপড়ি ঘর, কিন্তু আশেপাশের মানুষের ভাঙা স্ক্রিন আর ডেড মাদারবোর্ডের একমাত্র ভরসা সে। আবির ছেলেটা খুব শান্ত, মিতভাষী। তার চোখের দৃষ্টিতে একটা গভীর নিস্তরঙ্গ দিঘির মতো স্থিরতা, কিন্তু এই স্থিরতার গভীরে লুকিয়ে আছে জমাট বাঁধা এক পুরনো একাকিত্ব। বাড়িতে তার কেউ নেই। বছর 3 আগে বাবা মারা যাওয়ার পর মাও বিছানা নিয়েছিলেন, আর গত বর্ষায় তিনিও চিরকালের মতো চলে গেলেন। এখন পৈতৃক পুরনো একতলা বাড়িটার স্যাঁতস্যাঁতে দেওয়াল আর ধুলোমাখা আসবাবগুলোর মাঝখানে আবির বড্ড একা। সারাদিন সে মানুষের নষ্ট হয়ে যাওয়া যোগাযোগের মাধ্যমগুলো অত্যন্ত যত্ন নিয়ে জোড়া লাগায়, অথচ নিজের জীবনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া তারগুলো জোড়া লাগানোর কেউ নেই তার। দিনভর সোল্ডারিং, আয়রনের ধোঁয়া আর রজনের গন্ধের মাঝেই তার পৃথিবী সীমাবদ্ধ। আজ সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছিল। শ্রাবণের এই অঝোর ধারায় রাস্তাঘাট প্রায় জনশূন্য। ঘড়িতে রাত 8টা ছুঁইছি। ঠান্ডা হাওয়ার একটা শিরশিরে ভাব আছে, আর তার সাথে মিশে আছে ভেজা মাটির সোদা গন্ধ। আবির দোকানের ঝাঁপটা অর্ধেক নামিয়ে এনেছে, সোল্ডারিং আয়রনটা বন্ধ করে সবেমাত্র কাউন্টারের ওপর ছড়ানো স্ক্রুড্রাইভার আর তারের টুকরোগুলো সে যত্ন করে গুছিয়ে রাখছিল। ঠিক তখনই বাইরে একটা একটা ব্যস্ত ছপছপ পদশব্দ শোনা গেল। পর মুহূর্তেই অর্ধেক নামানো ঝাঁপটা নিচ দিয়ে মাথা গলিয়ে প্রায় ঝড়ের মতো দোকানে ঢুকলো একজন। জল ভেজা একটা মেয়ে, পরনের সালোয়ার কামিজ, ওড়নাটা জলে চুপচুপে হয়ে শরীরের সাথে লেপ্টে আছে। কাঁধের কাপড়ের ব্যাগটা থেকে টপ টপ করে জল ঝরছে দোকানের মেঝেতে। মেয়েটার বুক দ্রুত ওঠানামা করছে, যেন অনেকটা পথ একটানা দৌড়ে এসেছে। আবির কিছু বলার আগেই মেয়েটি কাউন্টারের ওপর একটা জলমাখা স্ক্রিন ফাটা স্মার্টফোন নামিয়ে রাখল। তার কাঁপা কাঁপা গলা চিরে বেরিয়ে এলো একটা আর্জি। দাদা, ফোনটা আবার জলে পড়ে গেছে, ফোনটা বাঁচান। এর মধ্যে অনেক মানুষের গলা বন্দি আছে, ফোনটা বাঁচান। কথাটা শুনে আবিরের ঠোঁটের কোণে একটা স্বভাবজাত ক্লান্ত হাসি ফুটে উঠল। মফস্বলের উঠতি বয়সী মেয়েদের এরকম আবেগপ্রবণ আর নাটকীয় কথাবার্তা তার অচেনা নয়। হয়তো পুরনো কোনো বয়ফ্রেন্ডের ভয়েস রেকর্ড বা প্রিয়জনের পাঠানো অডিও ক্লিপ আছে, এমনটাই ভাবল সে।
আহ, গলাবন্দি আছে মানে অডিও ফাইল? আবির ফোনটা হাতে তুলে নিয়ে মুচকি হাসল। চিন্তা করবেন না ম্যাডাম, মেমোরি কার্ড ঠিক থাকলে গলাগুলো সব বের করে দেব। কিন্তু মেয়েটার দিকে চোখ পড়তেই আবিরের মুখের হাসিটা মিলিয়ে গেল। মেয়েটির চোখে এক আদিম জমাট বাঁধা আতঙ্ক। কোনো সাজানো বা অভিনয় করা ভয় নয়, সত্যি যেন কোনো অমূল্য সম্পদ হারানোর বা কোনো ভয়ঙ্কর বিপদের সামনে দাঁড়ানোর ভয়। মেয়েটার মুখের গড়ন ভারী মিষ্টি। সাধারণত এরকম মুখে একটা চাঞ্চল্য হাসি খুশি ভাব লেগেই থাকে, কিন্তু এই মুহূর্তে সেই মুখে একটা অদ্ভুত ফ্যাকাশে বিপন্নতা। আপনি বুঝতে পারছেন না দাদা? মেয়েটি দু হাত দিয়ে কাউন্টারের কাঁচটা শক্ত করে চেপে ধরল। তার হাতের আঙুলগুলো কেমন যেন সাদাটে হয়ে গেছে। ওগুলো সাধারণ অডিও ফাইল নয়। ফোনটা আমাকে অন করে দিন, তাহলে ওরা খুব রেগে যাবে। আবির একটু অবাক হলো। মেয়েটার চোখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। ভয় নাকি মেয়েটার এই অদ্ভুত পাগলামি মেশানো অসহায়তা তাকে টানছে? আচ্ছা আচ্ছা, আমি দেখছি, আপনি একটু শান্ত হন। ওখানে টুলটা আছে, বসুন। আবির ফোনটার ব্যাক কভারটা খুলে ব্যাটারিটা বের করার চেষ্টা করতে করতে বলল, এ তো জল ঢুকে তো পুরো সার্কিট শর্ট হয়ে গেছে মনে হচ্ছে। সময় লাগবে। তা আপনার নাম কি? মেহেরিন। মেয়েটি টুলে না বসে কাউন্টারের কাছেই দাঁড়িয়ে রইল। তার চোখ আবিরের হাতের দিকে স্থির। আমি কলেজে পড়ি, এই সামনের রাস্তা দিয়েই রোজ যাতায়াত করি। আমি আবির বলে একটা শুকনো কাপড় দিয়ে ফোনের ভেতরটা মুছতে মুছতে সে বলল, তা মেহেরিন, কাদের গলা বন্দি আছে আপনার এই ফোনে বলুন তো? আর এত ভয় পাচ্ছেন কেন? কেউ কি কোনো হুমকি টুমকি দিয়েছে? মেহরিন হঠাৎ একদম চুপ হয়ে গেল। বাইরের বৃষ্টির শব্দটা যেন এই নিস্তব্ধতায় আরো বেশি করে কানে বাজতে শুরু করলো। দোকানের টিমটিমে আলোয় মেহরিনের মুখটা এক অদ্ভুত রহস্যময়তায় ঢাকা পড়ল। সে একটু ঝুঁকে এলো আবিরের দিকে। তার গলায় তখন এক অদ্ভুত ঘোর। ফিস ফিস করে সে বলল, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আবিরদা, কিন্তু আমার ফোনে এমন কিছু মানুষের গলা আছে যারা আর এই পৃথিবীতে নেই। ওরা ওরা মরে যাওয়ার পরও আমাকে ফোন করে। আবিরের হাতের স্ক্রুড্রাইভারটা মুহূর্তের জন্য থেমে গেল। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো মেহরিনের দিকে। মেয়েটার চোখে কোনো চপলতা নেই, বিন্দুমাত্র মিথ্যে নেই। আছে শুধু এক অতলান্ত অন্ধকার আর নিখাদ বিশ্বাস। আবিরের মেরুদণ্ড বেয়ে একটা শিহরণ নেমে গেল। অথচ মেয়েটার এই রহস্যময় ঘোর লাগা চোখের দিকে তাকিয়ে থেকে সে দৃষ্টি ফেরাতে পারল না। বৃষ্টির ঝমঝম শব্দটা যেন হঠাৎ করেই তাদের চারপাশের পৃথিবীকে একটা একটা অদৃশ্য ঘোড়া টোপের মধ্যে বন্দি করে ফেলল। সেদিন রাতে আবিরের ঘুম হয়নি। জল খাওয়া ফোনটার মাদারবোর্ড আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে সযত্নে পরিষ্কার করতে করতে তার বারবার মনে পড়ছিল মেহরিনের সেই আতঙ্কিত চোখ দুটো। আবির জানত সার্কিট পুরোপুরি শর্ট হয়ে গেলে ফোনটা বাঁচানো মুশকিল, কিন্তু তার জেদ চেপে গিয়েছিল। অবশেষে রাত 3টে নাগাদ ফোনটা ভাইব্রেট করে স্ক্রিনে আলো জ্বলে উঠল। আবিরের মনে হয় সে যেন একটা মৃতপ্রায় মানুষকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছে।
পরদিন সন্ধেবেলা মেহরিন যখন দোকানে এলো, তার চোখে মুখে এক রাশ উৎকণ্ঠা। আবির কোনো কথা না বলে কাউন্টারের ওপর ফোনটা অন করে এগিয়ে দিল। স্ক্রিনের আলোয় মেহরিনের মুখটা যেন মুহূর্তে বদলে গেল। একটা গভীর প্রশান্তি আর স্বস্তির ছায়া নেমে এলো তার চোখে। সে কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিয়ে কয়েকটা ফোল্ডার চেক করলো। তারপর চোখ তুলে তাকালো আবিরের দিকে। আপনি আপনি সত্যিই ম্যাজিক জানেন আবিরদা, আমি ভাবতেই পারিনি। মেহরিনের গলাটা বুঝে আসছিল আবেগে। আবির মৃদু হেসে নিজের কাজ চালিয়ে যেতে যেতে বলল, ম্যাজিক নয়, একটু চেষ্টা। তবে এরপর থেকে বৃষ্টির দিনে অন্তত ফোনটাকে ব্যাগে সাবধানে রাখবেন, বুঝলেন? সব গলা কি আর বারবার বাঁচানো যায়? মেহরিন হাসল। সেই হাসিতে কোনো আতঙ্ক ছিল না, ছিল এক অদ্ভুত স্নিগ্ধতা। আবির একটা ছোট ছোট কাগজের টুকরোয় নিজের নম্বরটা লিখে এগিয়ে দিল। এই যে, ফোনটা নজরে রাখবেন। যদি আবার হ্যাং করে বা স্পিকারে কোনো সমস্যা হয় বা যে কোনো ধরনের সমস্যা হয়, আমাকে এই নম্বরে জানাবেন, কেমন? আমি এসে নিয়ে যাব। মেহরিন কাগজটা নিয়ে নিজের ফোনে নম্বরটা টাইপ করল। পর মুহূর্তেই আবিরের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। আমার নাম্বারটাও সেভ করে রাখুন। মেহরিন চোখে চোখ রেখে বলল, শুধু ফোন খারাপ হলেই কি কথা বলা যায়? এমনিতে ফোন করলেও ধরবেন তো? সেই শুরু। প্রথম কয়েকদিন মেসেজ, তারপর রাতের বেলা টুকটাক কথা। মেহরিনের কথার কোনো শেষ ছিল না। কলেজের বন্ধু, রাস্তার কুকুর, বৃষ্টি, সব কিছু নিয়েই তার প্রবল উচ্ছ্বাস। আবির, যে কিনা বছরের পর বছর লিজে নেওয়া ওই 10x10 ফুটের দোকানে আর নিঃসঙ্গ বাড়িতে নিজেকে গুটিয়ে রেখেছিল, সে যেন ধীরে ধীরে মেহরিনের এই প্রাণবন্ত স্রোতে ভেসে যেতে লাগল। মেহরিন আবিরকে আবিরদা থেকে কবে যে শুধু আবির বলে ডাকতে শুরু করলো, তা তারা নিজেরাও খেয়াল করেনি। সম্পর্কটা খুব দ্রুতই একটা সুন্দর প্রেমের রূপ নিল। আবিরের একঘেয়ে ধূসর জীবনে মেহরিন যেন এক পশলা রোদ্দুর হয়ে এলো। রবিবারের বিকেলগুলো আবির এখন আর একলা কাটায় না। সেদিনটাও আকাশ মেঘলা ছিল। পুরনো রূপবানী সিনেমা হলের পাশের গলিটায় দাঁড়িয়ে তারা ফুচকা খাচ্ছিল। তেঁতুল জলের টকটকে লাল রং আর কাঁচা লঙ্কার ঝালে মেহরিনের চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। তাও সে থামার পাত্রী নয়। উফ, আহা, ঝাল লেগেছে তো, আর খেতে হবে না, থাক। আবির পকেট থেকে রুমাল বের করে মেহরিনের দিকে এগিয়ে দেয়। দেখি 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 কই। মেহরিন হাসতে হাসতে রুমালটা নিয়ে চোখ মুছে। তুমি বুঝবে না আবির, এই ঝালের মধ্যেও একটা অদ্ভুত আনন্দ আছে। ঠিক তোমার মতো, বাইরেটা কেমন গম্ভীর, কিন্তু ভেতরটা বড্ড ভালো। আবিরের বুকের ভেতরটা অদ্ভুত এক উষ্ণতায় ভরে যায়। এই তো আরেক দিনের কথা। লোকাল ট্রেনে করে তারা যাচ্ছিল পাশের শহরে, আবিরের এক দুঃসম্পর্কের দিদির বাড়িতে। জানালার ধারে সিটে বসেছিল মেহরিন। ট্রেনের খটখট খটখট ছন্দের সাথে তাল মিলিয়ে বাইরের সবুজ মাঠগুলো পেছনে ছুটে যাচ্ছিল। জানালার প্রবল হাওয়ায় মেহরিনের অবাধ্য চুলগুলো বারবার তার মুখে এসে পড়ছিল। আবির সামনের সিটে বসে মুগ্ধ দৃষ্টিতে দেখছিল তাকে। মেহরিন হঠাৎ চোখ ফিরিয়ে আবার আবিরের দিকে তাকায়। তারপর একটা হাত বাড়িয়ে আবিরের হাতটা শক্ত করে চেপে ধরে। ট্রেনের কামরার ভিড়, হকারদের চিৎকার, সব যেন নিমেষে উধাও হয়ে যায়। উধাও হয়ে যায় আবিরের পৃথিবী থেকে। তার মনে হতে থাকে এই মেয়েটাকে ছাড়া তার জীবনের আর কোনো অস্তিত্বই নেই।
আপনারা হয়তো ভাববেন এক চিরায়ত নিখাদ প্রেমের গল্প এটি, যেখানে কোনো জটিলতা নেই, আছে শুধু দুটো মানুষের একে অপরের পরিপূরক হয়ে ওঠার সহজ সমীকরণ। কিন্তু এই সহজ সমীকরণের ভেতরেই একটা যে গাঢ় অন্ধকার ঘাপটি মেরে বসেছিল, সেটা আবির বুঝতেই পারেনি। অদ্ভুত ব্যাপারগুলো শুরু হলো বেশ কয়েক সপ্তাহ পর থেকে। রাত তখন বাজে 3:15। আবির গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে রাস্তায় তখন একটা কুকুরের ডাকও শোনা যাচ্ছে না। চারপাশটা শ্মশানের মতো নিস্তব্ধ। হঠাৎ বিছানার পাশের টেবিলে রাখা আবিরের ফোনটা তীব্র আওয়াজে বেজে উঠল। ঘুমের ঘোরে চমকে উঠে ফোনটা হাতে নেয় আবির। স্ক্রিনের আলোয় চোখ কুঁচকে দেখে মেহেরিন কলিং। এত রাতে? আবিরের বুকটা একটু ধক করে ওঠে। সে তড়িঘড়ি কলটা রিসিভ করে। হ্যালো মেহেরিন, কি হয়েছে? এত রাতে ফোন করলে? সব ঠিকঠাক আছে তো? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। একটা দীর্ঘ জমাট নীরবতা। শুধু মেহরিনের খুব ধীর আর ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কি মেহরিন, কথা বলছো না কেন? আবির বিছানায় উঠে বসল। কয়েক সেকেন্ড পর উপাস থেকে একটা ফিসফিসে অদ্ভুত শান্ত গলা ভেসে এলো। তুমি যদি কোনোদিন আমার গলা শুনেও আমাকে দেখতে না পাও, তখনও কি ভালোবাসবে? আবিরের কপালে দুশ্চিন্তার ভাঁজটা বিরক্তি আর ক্লান্তিতে পরিণত হল। সে একটা লম্বা শ্বাস ফেলে বলল, মেহরিন, রাত 3টের সময় কেউ এসব কথা বলে? তুমি যে কি করো না। আচ্ছা, তোমার কি কিছু হলো? আর তুমি হঠাৎ এই মাঝরাতে এরকম ফিলোসফি শুরু করলে কেন বলতো? উত্তর দাও আবির। মেহেরিনের গলায় কোনো আবেগ নেই, একদম যান্ত্রিক অথচ অদ্ভুত রকম গভীর। যদি আমাকে আর কোনোদিন ছুতে না পারো, শুধু আমার গলাটুকু তোমার কাছে থাকে, তুমি কি আমাকে মনে রাখবে? আবির এবার একটু বিরক্তই হলো। মেয়েটা বড্ড বেশি আবেগপ্রবণ। মাঝে মাঝেই এসব অদ্ভুত মৃত্যু আর হারানোর কথা বলে। সে একটু কড়া গলায় বলল, দেখো মেহরিন, আমি সারাদিন খাটাখাটনি করি, কাল সকালে আবার দোকান খুলতে হবে। এসব সিনেমেটিক কথা বলার জন্য কাল সকাল পর্যন্ত কি অপেক্ষা করা যেত না? রাখছি আমি, ঘুমো এবার, বুঝলে? আবির ফোনটা কান থেকে নামিয়ে লাল বাটনটা প্রেস করতে যাবে, ঠিক সেই মুহূর্তে ওপাশ থেকে মেহেরিনের গলাটা আবার ভেসে এলো। কিন্তু এবারের গলার স্বরে এমন কিছু ছিল যা আবিরের হাতের পেশিগুলোকে জমিয়ে দিল। গলাটা যেন খুব কাছ থেকে অথচ অনেক দূর থেকে ভেসে আসছে। যদি আমি আগে মরে যাই, ফোনটা কেটো না কখনো। ঘরের নিস্তব্ধতা যেন আচমকা কয়েক গুণ বেড়ে গেল। আবিরের শির দাঁড়াবে একটা শীতল বরফের মতো স্রোত নেমে গেল। সে ফোনটা আবার কানে চেপে ধরল। মেহরিন, কি বলছো তুমি এসব? মেহরিন, হ্যালো হ্যালো। কিন্তু ওপাশে ততক্ষণে আর কেউ নেই, শুধু একটানা টু টু শব্দ। আবিরের মনে হলো ওই যান্ত্রিক শব্দের আড়ালে যেন আরো কিছু মানুষের খুব ক্ষীণ অস্পষ্ট গলার স্বর ফিসফিস করছে। সে অন্ধকার ঘরের ভেতর এক দৃষ্টে দেয়ালের দিকে তাকিয়ে রইল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। রাতের এই নিস্তব্ধ প্রহরটা আবিরের কাছে আর আগের মতো নিরাপদ মনে হলো না।
সেদিনও আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। ঠিক যেমন বৃষ্টিতে মেহেরিন প্রথম দিন আবিরের দোকানে এসে দাঁড়িয়েছিল তেমনটা। পাশের শহরের মেলায় ঘুরতে গিয়েছিল ওরা দুজন। ফেরার পথে লোকাল ট্রেন থেকে যখন নামলো তখন ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁয়েছে। প্ল্যাটফর্মটা প্রায় জনশূন্য, শুধু বৃষ্টির একটানা ঝমঝম শব্দ আর বাতাসের গোঙানি। স্টেশন থেকে বেরিয়ে শর্টকাট ধরার জন্য পুরনো বাতিল একটা লেভেল ক্রসিং পেরোতে হচ্ছিল তাদের। একটা মাত্র ছাতা দুজনের মাথার উপর। আবির মেহরিনকে আগলে রেখে সাবধানে পা ফেলছিল। স্লিপারগুলো শ্যাওলা আর বৃষ্টিতে মারাত্মক পিছল হয়ে আছে। হঠাৎ মেহরিনের হাত থেকে ছাতাটা ফসকে উড়ে গেল দমকা হাওয়ায়। ছাতাটা ধরতে গিয়ে আবির কয়েক পা এগিয়ে গিয়েছিল, আর ঠিক তখনই পেছনে একটা আর্তনাদ। মেহরিনের পা আটকে গেছে দুটো পুরনো রেল লাইনের খাঁজে। আবির ঘুরে দাঁড়ানোর আগে দূর থেকে ভেসে এলো একটা তীক্ষ্ণ কান ফাটানো হর্ন। একটা থ্রু পাসিং মালগাড়ি অন্ধকারের বুক চিরে তীব্র গতিতে ছুটে আসছে। হেডলাইটের অন্ধ করা আলোয় আবির দেখল মেহরিনের আতঙ্কিত মুখটা। আবির আবির পাগলের মতো ছুটে গেল, পা পিছলে আছড়ে পড়লো লাইনের ধারে। প্রাণপণ শক্তিতে হাত বাড়ালো মেহরিনের দিকে, কিন্তু না, কয়েক সেকেন্ডের ভগ্নাংশ, তারপরেই সব শেষ। মালগাড়ির চাকার ঘর্ষণের কান ফাটানোর শব্দ আর একটা ভারী ধাতব গোঙানির নিচে চাপা পড়ে গেল আবিরের গগন বিদারী চিৎকার। পুরনো ঘটনাটা এতটাই আচমকা ঘটে গেল যে আবিরের মস্তিষ্ক সেটাকে গ্রহণ করতে পারছিল না। ট্রেনটা চলে যাওয়ার পর বৃষ্টির শব্দটা যেন আরো তীব্র হয়ে উঠল। আবির হাঁটু ঘিরে বসে আছে পাথরগুলোর ওপর। তার চোখের সামনে কোনো বিভৎস দৃশ্য নেই, শুধু শুধু কয়েক হাত দূরে লাইনের ওপর পড়ে আছে মেহরিনের একটা লাল ফিতের ভেজা চটি। আর তার একটু পাশেই মুখ থুবড়ে পড়ে আছে মেহরিনের সেই স্মার্টফোনটা, যে ফোনটাকে আমি নিজের হাতে সারিয়ে তুলেছিল। আজ আজ তার স্ক্রিনটা মাকড়সার জালের মতো টুকরো টুকরো হয়ে ফেটে গেছে। ফাটা স্ক্রিনের নিভু নিভু আলোটা বৃষ্টির জলে একবার কেঁপে উঠেই চিরতরে নিভে গেল। আবিরের মনে হলো ওর নিজের বুকের ভেতরের আলোটাও কেউ যেন এক ফুঁয়ে নিভিয়ে দিল। পরের 3টে দিন আবিরের জীবনে কোনো দিন বা রাত ছিল না। সে পুরোপুরি নির্বাক হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে নিজেকে বন্দি করে নিল নিজের স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরটায়। দোকানের ঝাঁপ আর উঠল না। খাওয়ার প্লেট দরজার বাইরে শুকিয়ে কাঠ হয়ে পড়ে রইল। আবির শুধু মেঝের ওপর হাঁটু মুড়ে বসে এক দৃষ্টে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। তার চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু মস্তিষ্কের শিরায় শিরায় সেই রাতের বৃষ্টির শব্দ আর ট্রেনের হর্নটা এক টানা বেজে চলেছে। মেহরিন মারা যাওয়ার ঠিক 3 দিন পর রাত তখন নিস্তব্ধতার চরম সীমায়। ঘড়ির কাঁটা ঠিক 3টে ছুঁয়েছে। আবিরের ঘরের অন্ধকার যেন জমাট বেঁধে একটা পাথরের আকার নিয়েছে। হঠাৎ সেই জমাট অন্ধকারকে চিরে দিয়ে বেজে উঠল আবিরের ফোনটা। আবির চমকে উঠল। এত রাতে কে? শরীরটা তার এমনিতেই দুর্বল। ফোনটা হাতে নিল সে। স্ক্রিনের আলোর দিকে তাকাতেই আবিরের মেরুদণ্ড বেয়ে
একটা যেন বৈদ্যুতিক শক নেমে গেল। তার হৃৎপিণ্ডটা যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। অসম্ভব, এটা হতে পারে না, এটা হতে পারে না। মেহেরিনের ফোনটা সেদিন ট্রেনের চাকায় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আবির 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 নিজের চোখে দেখেছে তার সিম কার্ড, তার অস্তিত্ব সব শেষ হয়ে গেছে। তাহলে আবিরের হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। ভয়ের একটা আদিম পাশবিক অনুভূতি তার গলা চেপে ধরল। সে কাঁপা আঙুলে লাল বোতামটা টিপে কলটা কেটে দিল। বুকটা বুকটা তার হাঁপুড়ের মতো ওঠানামা করছে। কপাল বেয়ে ঘামের স্রোত নামছে এই ঠান্ডাতেও। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ফোনটা আবার বেজে উঠল। আবার সেই একই নাম, মেহেরিন কলিং। এবার আবিরের চোখের তারা স্থির হয়ে গেল। ঘরের চারপাশের ছায়াগুলোকে যেন জীবন্ত মনে হতে লাগলো তার। একটা অদৃশ্য ভারী উপস্থিতিতে ঘরের বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। সে যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে এক অমোঘ আকর্ষণে সবুজ বোতামটা স্লাইড করে ফোনটা কানের কাছে ধরল। গলা দিয়ে কোনো স্বর বেরোলো না তার। ফোনের ওপাশ থেকে কোনো মানুষের গলা ভেসে এলো না প্রথমে। শোনা গেল একটা একটানা বিকট যান্ত্রিক শব্দ। একটা ট্রেন যেন প্রবল গতিতে ছুটে চলেছে, আর তার সাথে মিশে আছে শোঁ শোঁ বাতাসের আওয়াজ, ঠিক যেমন আওয়াজটা সেদিন রাতে সেই লেভেল ক্রসিংয়ে ছিল। আবিরের মনে হলো সে যেন আবার সেই লাইনের ধারেই দাঁড়িয়ে আছে, আর ট্রেনটা তার কানের পাশ দিয়ে ছুটে যাচ্ছে। হঠাৎ সেই ট্রেনের বিকট শব্দের পেছন থেকে একটা গলার স্বর ভেসে এলো। খুব ক্ষীণ, খুব দুর্বল, কিন্তু আবিরের প্রতিটি স্নায়ু চিড়ে ফেলল। গলাটা যেন পাতালের কোনো অনন্ত অন্ধকার গহ্বর থেকে প্রতিধ্বনিত হয়ে উঠে আসছে। ফোন কেটো না, খুব অন্ধকার এখানে। শটটার মধ্যে কোনো বেঁচে থাকার উত্তাপ নেই, আছে শুধু এক হাড় হিম করা শূন্যতা আর অসহায়তা। আবিরের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। হাতের মুঠোয় ধরা ফোনটা যেন একটা জ্বলন্ত কয়লার মতো মনে হচ্ছে, অথচ সে সেটাকে কান থেকে নামাতে পারছে না। মেহেরিনের সেই পুরনো কথাগুলো, যদি আমি আগে মরে যাই, ফোনটা কেটো না কখনো। যেন হাজারটা বিষাক্ত সাপের মতো ফনা তুলে তার মস্তিষ্কের ভেতর ছোবল মারতে শুরু করলো। ঘরের নিস্তব্ধতা গিলে খেল আবিরের অবশ হয়ে আসা চেতনাকে। প্রথম রাতে সেই হাড় হিম করা ফিসফিসানির পর থেকে আবিরের জীবনের সমস্ত স্বাভাবিকতা যেন এক লহমায় উধাও হয়ে গেল। রাত 3টে বাজলেই তার ঘরের বাতাস ভারী হয়ে উঠত, আর ঠিক ঘড়ির কাঁটা ধরে বেজে উঠত সেই ফোনটা। ধীরে ধীরে আতঙ্কের রূপ বদলাতে শুরু করল। শুধু অডিও নয়, দিন কয়েক পর থেকে আসতে শুরু করলো ভিডিও কল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা সেই একই, মেহরিন কলিং। প্রথম ভিডিও কল ধরলে স্ক্রিন জুড়ে থাকতো একটা জমাট বাঁধা নিকষ কালো অন্ধকার। কোনো শব্দ নেই, শুধু একটা হিমেল স্যাঁতস্যাঁতে হাওয়া যেন ফোনের স্পিকার ভেদ করে আবিরের মুখে এসে লাগতো। আবিরের বুকের ভেতরটা ভয়ে জমে যেত, কিন্তু আঙুলগুলো যেন প্যারালাইজড হয়ে থাকত। কলটা কাটার কোনো ক্ষমতা ছিল না তার। তারপর ধীরে ধীরে অন্ধকারের বুক চিরে ফুটে উঠল কিছু খণ্ডিত আর বিভৎস দৃশ্য। কোনো রাতে স্ক্রিনে দেখা যেত কাদা মাখানো রক্তে ভেজা কিছু ট্রেনের লাইনের পাথর।
কোনো রাতে ক্যামেরার লেন্সের খুব কাছ থেকে শুধু শুধু এক গোছা ভেজা জট পাকানো চুল স্ক্রিন জুড়ে নড়াচড়া করতো সেগুলো। আবার কোনো রাতে দেখা যেত একটা 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 ফ্যাকাশে নীল হয়ে যাওয়া হাত, যার আঙুলগুলো থেঁতলে মাংসপিণ্ডে পরিণত হয়েছে। ঠিক যেন কিছু একটা আঁকড়ে ধরার বৃথা চেষ্টা করছে। আবিরের মানসিক অবস্থা তখন খাদের কিনারে। তার চোখ দুটো গর্তে ঢুকে গেছে, স্নায়ুগুলো সারাক্ষণ ছিঁড়ে যাওয়ার উপক্রম। আর সেদিন রাতের ভিডিও কলটা সমস্ত বিভীষিকাকে পার করে গেল। তখন রাত 3:03। ফোনটা ধরতেই স্ক্রিনটা কয়েকবার কেঁপে উঠল। আজ আর শুধু অন্ধকার বা খণ্ডিত কোনো দৃশ্য নয়, স্ক্রিনে হঠাৎ করেই ভেসে উঠল একটা মুখ। মেহরিন। কিন্তু কিন্তু এ কোন মেহরিন? তার মুখের ডান দিকটা সম্পূর্ণ থেঁতলে গেছে, চামড়া আর মাংসের দলা পাকিয়ে একটা বিভৎস রূপ নিয়েছে। আবিরের হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এলো যখন সে দেখল মেহরিনের চোখের কোটর দুটো সম্পূর্ণ ফাঁকা। সেখানে কোনো মণি নেই, শুধু জমাট বাঁধা অন্ধকার, রক্ত আর শূন্যতা। সেই চোখহীন বিকৃত মুখটা ধীরে ধীরে ক্যামেরার আরো কাছে এগিয়ে এলো। আবিরের শ্বাস প্রায় বন্ধ হয়ে গেল। ফ্যাকাশে রক্তহীন ঠোঁট দুটো সামান্য ফাঁকা হলো মেহরিনের, আর সেই শূন্য গহ্বর থেকে ভেসে এলো একটা বুক ফাটা অমানবিক কান্নার আওয়াজ। ওরা আমাকে যেতে দিচ্ছে না। মাত্র কয়েক সেকেন্ড, তারপরে স্ক্রিনটা দপ করে নিভে গেল। আবির একটা বিকট চিৎকার করে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরল, বাইরে তখন রোদ ঝলমল করছে, কিন্তু আবিরের মনের ভেতরটা এক অনন্ত অমাবস্যার অন্ধকারে ডুবে আছে। মেঝেতে পড়ে থাকা নিজের ফোনটার দিকে তাকাতেও তার ভয় হচ্ছিল। সে টলতে টলতে উঠে দাঁড়ালো। ঘরের এক কোণে পুরনো খবরের কাগজের একটা স্তূপ রাখা ছিল, যেগুলো দিয়ে সে দোকানের ফোন প্যাক করত। হঠাৎ একটা কাগজের দিকে চোখ আটকে গেল তার। খবরের কাগজটা বেশ কয়েক মাসের পুরনো, ধুলো পড়ে হলদেটে হয়ে গেছে। প্রথম পাতার নিচের দিকে একটা খবরে তার দৃষ্টি যেন আঠার মতো সেঁটে গেল। রেল লাইনে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু। আবিরের হাত কাঁপতে শুরু করলো। সে কাগজটা তুলে নিয়ে পড়তে শুরু করলো। খবরটার সাথে কয়েকটা সাদা কালো ছবি দেওয়া আছে, আর তার মধ্যে একটা ছবি মেহরিনের। হাসি খুশি প্রাণবন্ত সেই মুখ, কিন্তু কিন্তু খবরটার তারিখ। আবিরের মাথাটা ঝিমঝিম করে উঠল। খবরটা আজ থেকে ঠিক 7 মাস আগের। 7 মাস! তাহলে ওই বৃষ্টির রাতে লেভেল ক্রসিংয়ে সে কার মৃত্যু নিজের চোখে দেখল? কার সাথে সে ঘুরতে গিয়েছিল? কার ভেজা চটি আর ভাঙা ফোন সে লাইনের ধারে পড়ে থাকতে দেখেছিল? হ্যাঁ, কার? আবিরের মনে হলো তার মাথার ভেতরের শিরাগুলো সব একসাথে ছিঁড়ে যাবে। সে পাগলের মতো ছুটে বেরোলো ঘর থেকে, সোজা গিয়ে পৌঁছলো নিজের বন্ধ দোকানের সামনে। দোকানের বাইরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যার ফুটেজ তার ল্যাপটপে সেভ হয়। কাঁপা কাঁপা হাতে দোকানের ঝাঁপটা কোনো মতে একটু তুলে ভেতরে ঢুকলো সে। ধুলো জমা ল্যাপটপটা অন করে সে পেছনের ডেটের ফুটেজ খুঁজতে শুরু করলো। সেই প্রথম বৃষ্টির রাত, যেদিন মেহরি প্রথম এই দোকানে এসেছিল। ফুটেজটা প্লে করলো আবির।
স্ক্রিনে দেখা যাচ্ছে আবির কাউন্টারের ওপাশে দাঁড়িয়ে আছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঠিক 8টার সময় আবিরের মুখের ভাব বদলে গেল। সে যেন কাউকে দেখে অবাক হলো। তারপর সে কাউন্টারের ওপর থেকে শূন্য হাতে কিছু একটা তুলে নিল। আবিরের রক্ত জল হয়ে গেল। ফুটেজে দেখা যাচ্ছে দোকানের ভেতর আবির ছাড়া আর কেউ নেই, কেউ আসেনি। সে সম্পূর্ণ ফাঁকা একটা জায়গার দিকে তাকিয়ে হাসছে, কথা বলছে শূন্য হাতে, যেন একটা ফোন খুলে তার মাদারবোর্ড পরিষ্কার করছে। মেহরিন নামের কোনো রক্ত মাংসের অস্তিত্বই সেই রাতে ওই দোকানে ছিল না। পরের দিনগুলোর ফুটেজেও একই দৃশ্য। আবির একা একা হাসছে, কথা বলছে, একটা অদৃশ্য অস্তিত্বের দিকে তাকিয়ে নিজের নম্বর লিখে দিচ্ছে। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবিরের চোখের সামনে একটা পুরনো স্মৃতি হঠাৎ বিদ্যুতের মতো ঝলসে উঠল। মাস দেড়েক আগে এক ঝলমলে দুপুর মেহরিনের সাথে হাঁটতে হাঁটতে বাজারের দিকে রাস্তা দিয়ে যাচ্ছিল সে। মেহরিন তাকে একটা মজার কথা শোনাচ্ছিল আর সে হো হো করে হাসছিল। হঠাৎ পাশ দিয়ে যাওয়া একজন রিক্সাওয়ালা ব্রেক কষে দাঁড়িয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। লোকটা একটু বিরক্ত হয়ে অবাক গলায় বলেছিল, আরে কি দাদা, এই ভর দুপুরে একা একা বিড় করে কার সাথে কথা বলছেন বলেন দেখিনি? মাথা টাথা কি গেল নাকি এই বয়সে? সেদিন আবির লোকটাকে পাগল ভেবেছিল। মেহরিনকে পাশে নিয়ে সে হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা। কিন্তু আজ এই অন্ধকার দোকানে বসে আবির বুঝতে পারল পাগল ওই রিক্সাওয়ালা ছিল না। মেহরিন মারা গেছে 7 মাস আগে। সেই ভয়ঙ্কর দুর্ঘটনার মুহূর্তটাকে মেহরিনের অতৃপ্ত আত্মা বারবার ফিরিয়ে এনেছিল আবিরের চোখের সামনে। একটা মৃতের সাথে প্রেম, একটা অশরীরের সাথে তার রোজকার যাপন, সবটাই ছিল এক ভয়ঙ্কর অতি প্রাকৃত মায়াজাল। আবির নিজের 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরে একটা পশুর মতো আর্তনাদ করে উঠল। যে আর্তনাদ ওই 10 বাই 10 ফুটের দোকানের দেওয়ালগুলো ধাক্কা খেয়ে গুমড়ে মরতে লাগলো। রাতের অন্ধকার তখন যেন জমাট বেঁধে সীসার মতো ভারী হয়ে নেমেছে মফস্বলের বুকে। ঘড়ির কাঁটা 3টে ছুঁতে আর মাত্র কয়েক মিনিট বাকি। আবিরের চোখ দুটো রক্ত জবার মতো লাল, দৃষ্টিতে এক শূন্য উদ্ভ্রান্ত ঘোর। সে আর নিজের ওই দম বন্ধ করা স্যাঁতস্যাঁতে ঘরটায় বসে থাকতে পারেনি। এক অমোঘ অদৃশ্য সুতোর টানে যেন কোনো এক সম্মোহনের বশবর্তী হয়ে সে হেঁটে এসেছে শহরের এক প্রান্তে থাকা সেই অভিশপ্ত পুরনো লেভেল ক্রসিংটার কাছে। চারপাশে এক হিম শীতল গুমট নিস্তব্ধতা। বাতাসের একটা গোঙানি ছাড়া আর কোনো শব্দ নেই। রেল লাইনের পাথরগুলো কুয়াশায় ভিজে চকচক করছে। আবির লাইনের ঠিক মাঝখানে এসে দাঁড়ালো। ঠিক 3টে। তার পকেটে থাকা ফোনটা তীব্রভাবে ভাইব্রেট করে উঠল। আবির জানতো কে ফোন করেছে। সে অবশ কাঁপা হাতে ফোনটা পকেট থেকে বের করে কানে ধরল। স্ক্রিনে লেখা সেই একই নাম, কিন্তু আজ ফোনের ওপাশ থেকে কোনো যান্ত্রিক শব্দ এলো না। ভেসে এলো মেহরিনের গলা। তবে সেই গলায় কোনো আতঙ্ক নেই, আছে এক জমাট বাঁধা হিমেল বিষাদ।
আবিরের গলা দিয়ে একটা ভাঙা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। ওপাশ থেকে মেহেরিন খুব ফিসফিস করে প্রায় কান্নার স্বরে বলে উঠল, পিছনে তাকিও না, পিছনে তাকিও না। কথাটা শোনা মাত্রই আবিরের শিরদাঁড়া বেয়ে বরফের স্রোত নেমে গেল। মানুষের মনের এক অদ্ভুত আদিম প্রবৃত্তি আছে, যেটা বারণ সেদিকেই তার কৌতূহল ছুটে যায়। আবিরের ঘাড় যেন তার নিজের ইচ্ছার বিরুদ্ধে এক অমানবিক আকর্ষণে ধীরে ধীরে পেছনের দিকে ঘুরে তাকালো। অন্ধকারের চাদরটা যেন একটু সরে গেল। আবিরের চোখের সামনে ফুটে উঠল এক নারকীয় হাড় হিম করা দৃশ্য। পুরনো জং ধরা ওই অনন্ত রেল লাইনের ওপর দিয়ে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে। কুয়াশার ভেতর দিয়ে তাদের আবছা অবয়বগুলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তারা কেউ স্বাভাবিক নয়। কারোর শরীরের অর্ধেকটা ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মাংসের দলা পাকিয়ে গেছে। কারোর একটা হাত কাঁধ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ঝুলছে। কারো বা মাথাটা ঘাড়ের কাছে সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। তাদের সেই উল্টোনো মুখের কোটর থেকে বেরিয়ে আসা স্থির মৃত চোখগুলো তাকিয়ে আছে আবিরের দিকে। কিন্তু সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো, এই প্রতিটি বিকৃত মৃত মানুষের হাতে একটা করে মোবাইল ফোন। আর প্রত্যেকে তাদের পচা গলা রক্ত মাখা কানের কাছে ফোনটা শক্ত করে চেপে ধরে আছে। একটা অস্ফুট গোঙানির মতো সম্মিলিত ফিসফিসানি যেন হাজারটা রেডিওর স্ট্যাটিক নয়েজের মতো ভেসে আসছে তাদের দিক থেকেই। ওরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আবিরের জন্য। আবিরের পা দুটো যেন মাটিতে শেকড় গেড়ে বসল। তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। ফোন থেকে মেহরিনের ডুকরে কেঁদে ওঠার আওয়াজ ভেসে এলো। আমি অ্যাক্সিডেন্টে মারা যাইনি আবির, আমি আর পারছিলাম না। আমি আত্মহত্যা করেছিলাম। বহুদিন ধরে ওরা আমাকে ফোন করতো আবির, রোজ রাতে। মরে যাওয়া মানুষেরা তাদের না বলা কথা, তাদের না পাওয়া কষ্ট শোনানোর জন্য আমাকে বেছে নিয়েছিল। আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছিলাম। আমি ভেবেছিলাম এই লাইনের ওপর মাথা রাখলে আমি হয়তো মুক্তি পাবো। কিন্তু এই অভিশাপটা যে আমার হাত ঘুরে তোমার কাছে চলে যাবে, আমি বুঝতে পারিনি। আবিরের চোখের সামনে মুহূর্তের মধ্যে সমস্ত হিসেব মিলে গেল। মেহরিনের সেই প্রথম দিনের আতঙ্কের কথা, অনেক মানুষের গলা বন্দি আছে, সবটাই সত্যি ছিল। আর এখন সেই চক্র বুহে সে নিজে বন্দি। মেহরিন যেন তারই নিয়তির প্রতিচ্ছবি। ঠিক তখনই আবিরের কানের কাছ থেকে ফোনটা খসে পড়ল। স্ক্রিনটা একবার দপ করে জ্বলে উঠল। একটা মেসেজ এসেছে। লাইনের ওপর দাঁড়িয়ে থাকা ওই বিকৃত মৃতদেহগুলো এক পা করে তার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। আবির নিচে পড়ে থাকা ফোনটা স্ক্রিনের দিকে তাকালো। সেখানে জল করছে 3টি শব্দ, এবার তোর পালা। দূরে অন্ধকারের বুক চিরে একটা তীব্র কান ফাটানো ট্রেনের হর্ন শোনা গেল। হেডলাইটের হলুদ আলোয় আবিরের মুখটা উদ্ভাসিত হয়ে উঠল। তার চোখে তখন কোনো ভয় নেই। ঠোঁটের কোণে একটা অদ্ভুত শান্ত যন্ত্রণার মুক্তির হাসি। সে ধীরে ধীরে 2 হাত প্রসারিত করে চোখ বন্ধ করল।
কয়েক মাস পরের কথা। বর্ষা নেমেছে আবার দক্ষিণবঙ্গের এই মফস্বলে। সেই একই ঘিঞ্জি রাস্তার মোড় আর সেই একই 10x10 ফুটের খুপড়ি দোকান, শুধু মানুষটা পাল্টে গেছে। নতুন একটা কম বয়সী ছেলে এখন মোবাইল সারাইয়ের দোকানটা চালায়। রাত তখন প্রায় 8টা বাজে। অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে বাইরে। ছেলেটি কাউন্টারের ওপর ছড়ানো স্ক্রুড্রাইভারগুলো গুছিয়ে ঝাঁপ নামানোর প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ ব্যস্ত পায়ে প্রায় ঝড়ের মতো দোকানে ঢুকলো একটা মেয়ে। জল ভেজা শরীর, সালোয়ার কামিজের ওড়নাটা লেপ্টে আছে। মেয়েটির চোখে এক অদ্ভুত স্থির আতঙ্ক। দাদা, মেয়েটি কাউন্টারের উপর একটা জল মাখা ফোন নামিয়ে রাখল। তার গলাটা কাঁপছে। ফোনটা আবার জলে পড়ে গেছে, ফোনটা বাঁচান, এর মধ্যে অনেক মানুষের গলা বন্দি আছে। নতুন ছেলেটি অবাক হয়ে তাকালো মেয়েটির দিকে। এ আবার কেমন পাগলের মতো কথা। আর ঠিক সেই মুহূর্তেই ফোনটার মধ্যে একটা কল এলো। ফাটা স্ক্রিনের নীলচে আলোয় স্পষ্ট জলজল করছে নামটা, আবির। বাইরের কেউ জানলো না, কেউ বুঝলো না ওই ফোনের ওপারে কি রহস্য লুকিয়ে আছে। শুনছিলেন লেখক অমিত কুণ্ডু বিরচিত ভূতের গল্প ঝিলপাড়ের রেলমাঠ। আমাদের আজকের এই নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, এবং তার পাশাপাশি আমাদের এই এপিসোডগুলো আপনার কেমন লাগছে, আপনার কি মতামত, কি ধরনের গল্প আপনারা শুনতে চান, অ্যাজ এ ফিডব্যাক হিসেবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে আমাকে ডিএম করতে পারেন। তার জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। আমাদের ফেসবুক পেজের যে লিঙ্কটি রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে পিন করে দেবো। সেখানে গিয়ে ফেসবুকে আমাকে ডিএম করতে পারেন, আপনার জীবনের কাহিনী পাঠাতে পারেন, আপনার লেখা কোনো গল্প যদি থেকে থাকে সেটাও পাঠাতে পারেন। আর এখন থেকে এরকম ভিডিওর মারফতে যে অডিও স্টোরিগুলি আসবে সেখানে আমি সুদর্শন আপনার নাম পড়ে শোনাবো। তাই আপনার সম্পূর্ণ নামের সঙ্গে আমাদের কন্টেন্ট নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং হাইপ দিতে ভুলবেন না। আর পাশাপাশি যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি না করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আগামীতে আসা নতুন নতুন গল্পগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।